ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই। এই জন্য একটু আগে বলে দিলাম, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির, দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ তো নিবে না। ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না। যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে বিএনপি নেতার পাশে বসা দেখবেন, সেই দিন বলেন আল্লাহ আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করছো। কত বড় ফাজিল, আবার কতটুকু উইক। আবার আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেই, কি বল নয়াপল্টনে ভাষণ করবে না, তাদের অন্য কোথাও ভাষণ করবে। আরে বিপ্লব কি যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয়, তাহলে আবার কিসের বিপ্লব? সরকার পতন ঘটাবে কোথায়? এই কথা আসছিলাম, ইম্পর্টেন্ট কথাটা বলি। এই উপদেশটা সরকার, একটা সরকারের মুখের থেকে, উপদেশটার মুখের থেকে কি এখনো পর্যন্ত ভারতের প্রতি স্পষ্ট কোনো বাণী শুনেছি? যে একটা সেন্টেন্স শুনেছি যে ভারতকে আমরা ভদ্রতার সাথে আমরা ভারতকে অনুরোধ করব, আপনারা আমাদের বাংলাদেশের আভ্যন্তরীণ কোনো বিষয়ে নাক গলাবেন না, আপনারা আপনাদের নিজস্ব সমস্যা দেখেন, পারলে মণিপুর সামলান, পারলে মিজোরাম সামলান, আর যদি আমাদেরকে ডিস্টার্ব করেন, আমাদের আভ্যন্তরীণ বিষয় নিয়ে সমস্যার সৃষ্টি করেন, তাহলে মণিপুর কিন্তু চলে গেছে প্রায় প্রায়, বাকি 7 সিস্টারও যাবে, এমনকি আমাদের মমতা আপা কিন্তু পশ্চিমবঙ্গও নিয়ে যেতে পারে। উনি কিন্তু সেই ধমক দিয়েছেন ইতিমধ্যে। ঠিক আছে, আমাদের সাথে জয়েন করতে হবে না, বাট পশ্চিমবঙ্গের মতো স্বাধীন হয়ে গেলে আরো ভালো থাকবে। তো এখনো পর্যন্ত একটা উপদেষ্টা আছে, এক লাইনে বলেছে, ভারতকে বলেছে, মাইন্ড ইউর ব্লাডি বিজনেস, ডোন্ট পোক ইউর ডার্টি নোজ ইন আওয়ার ইন্টারনাল অ্যাফেয়ার্স, ব্লাডি ইডিয়টস। না, শক্তভাবে আমরা ভারতকে সেরকম কোনো কথাই, বরং রাজনাথ যে ধমক দিয়েছে সেটার প্রতি উত্তরে কি খুব শক্তভাবে আমাদের দেশ থেকে কোনো কিছু গিয়েছে কিনা? না, যাবে না তো। বসানো হয়েছে দুর্বল, কি বলে, দুর্বল লোকজনদেরকে বসানো হয়েছে। আরে ডক্টর মোহাম্মদ ইউনূস এসে একটা ভুল করলো, সে ভারতের সাথে মিটিং চেয়েছে যখন নিউ ইয়র্কে যাবে। হোয়াই? হ্যাভ সাম পার্সোনালিটি। আপনি এত বড় উচ্চ সমাজের একটা লোক, আপনি রোল পেয়েছেন, সারা দুনিয়া এক নামে আপনাকে চেনে, আপনি সেখানে এত এত আমাদেরকে এত ছোট করেছে, আমাদের দেশটাকে ধ্বংস করেছে। আমার তো ব্যাখ্যা করার দরকার নেই, যে জানে না দেশটা কি ক্ষতি করেছে ভারত এবং করছে, সে একটা পাগল উন্মাদ ছাড়া কিছু না। সেখানে সে এই মোদির সাথে মিটিং চাই কি করে? এমন একটা পরিস্থিতির সৃষ্টি করতে হবে বাংলাদেশের অবস্থানটাকে, জনগণকে সাথে নেমে মাথা উঁচু করে দাঁড়িয়ে যে ভারতকে বাধ্য করতে হবে যে তোমরা আমার সাথে মিটিং চাও। মাথাটা নিচু করে, আপনি খেয়াল করে দেখেন, ছবিগুলো খেয়াল করে দেখেন, এই যে ভারতের অ্যাম্বাসেডার যখন আগে আওয়ামী লীগের নেতা মন্ত্রীর সাথে কথা বলতো, পায়ের উপর পা তুলে নবাবার বাচ্চা জমিদারের মতো কথা বলতো, আর আওয়ামী লীগের ওই চোরের বাচ্চাগুলা তারা চোরের মতো, গোলামের মতো তাদের সামনে মতো কথা বলতো, মন্ত্রী মিনিস্টার গুলা। ঠিক এই সরকারের উপদেষ্টার সাথে এদের সাথে এখন ভারত কথা বলে পিছনে চেয়ারে হেলান দেয় না, এইরকম করে সামনে সোজা হয়ে বসে থাকে, সোজা হয়ে থাকে। এখন তারা দেয়ার অ্যাক্টিং লাইক গোলাম। এই গোলামের বাচ্চা ভারতীয়দের ক্যারেক্টার হচ্ছে, আমি সারা দুনিয়াতে ভারতীয়দেরকে দেখেছি, এরা প্রমোশন, পোস্টিং, বেতন পাওয়ার জন্য এরা সাদাদের পা চাটে সবসময়। এদের কোন ক্যারেক্টারটা এত নিচু লেভেলের, এরা সাদাদের পা চাটতে দ্বিধা করে না। এদেরকে দুইটা বাড়ি মারলে বাঙালি জাতিটাকে, হাসিনা এমনি তো ওই আমাদের মির্জাফরের রক্ত, আমি এগুলো কথা বললে লম্বা হয়ে যাবে, আমাদের ভিতরে এমনি একটা গোলামি ক্যারেক্টার আছে, সবার কাছে হুজুর হুজুর হুজুর, নিজের ক্ষমতা বোঝার চেষ্টা করে না। ছাত্ররা রক্তের বিনিময়ে তাদেরকে চেয়ারে বসিয়েছে, তাদের এই সম্মানটা ফিরে পেয়েছে, ভারত সমীহ করে কথা বলছে, হুজুর হুজুর করছে, কিন্তু তারা এই সম্মানটাকে নিতে পারছে না, তারা উল্টা গোলাম হয়ে যাচ্ছে, ভারতের কাছে মিটিং চাইছে। লজ্জাজনক ব্যাপার। অলরেডি কিন্তু ডোনাল্ড কি বলে লু চলে আসছে বাংলাদেশকে, মোদিকে, প্রফেসর ইউনূস তো হচ্ছে মেড বাই, কি বলে এটাকে, ইউএসএ, ওয়েস্টার্ন কান্ট্রিজ। নোবেলটা দিয়েছি তো ওই জন্য, মালালার মতো। এগুলো কথা বলতে গেলে, সত্যি কথা বলতে গেলে অনেকের পছন্দ হবে না, বাট বাস্তব সত্যি সত্যি অনেকের আবেগ লাগবে। হ্যাঁ, অনেক আবেগ লাগবে, অনেকে আবেগ লাগবে, মানে অনেকের ইজ্জতে বাড়ি লাগবে, বাট ওনাকে যতটুকু সম্মান দেওয়ার আমি সেই সম্মানটুকু দেই। উনি যেটুকু সম্মানের পাওয়ার যোগ্য আমি অবশ্যই দেবো, সবসময় দেবো। বাট ফ্যাক্ট ইজ, ওনাকে পশ্চিমা চক্রান্ত করে ওনাকে নোবেলটা দেওয়া হয়েছে, ওনাকে টু ইউজ অ্যাজ এ ট্রাম্প কার্ড। বিভিন্ন দেশে একটা মডেল করা, ওরা ব্যবসাও করছে, অনেকেও করছে। আবার মালালাকে বানিয়েছে, হুইজ মালালা, সে তাকে মুখস্থ করে স্ক্রিপ্টটা হাতে ধরিয়ে দেয়, বিভিন্ন দেশে গিয়ে 2টা ডায়লগ দিয়ে আসে, বা শেষ, এন্ড অফ দ্য স্টোরি। তাদের ওই যে বিভিন্ন দেশে গিয়ে মুসলমান মেরে আসছে, মিলিয়ন্স অফ মুসলমান মেরে আসছে, ওইটাকে ঠান্ডা করার জন্য আমার মালালাকে দাঁড় করিয়ে দেয়। এই দেখো তোমাদের একজন মুসলিম নারীকে আমরা নারী অধিকার দিয়ে তাকে নোবেল প্রাইজ দিয়ে, এই যে দেখো
তোমরা আমাদের উপর রাগ করো না, আমরা মুসলমান মারছি, এটাকে গ্রহণ স্বীকার করে নাও, তোমরা চুপ থাকো। কারণ প্রফেসর মোহাম্মদ ইউনুস নামে আমরা ইউনুস সূরা এবং মোহাম্মদ আগে দিয়ে আমরা একজন নোবেল দিয়ে দিলাম। তোমরা নোবেলটা উনি পেলেন, কিন্তু ওনাকে যখন আমরা দেশের মানে ক্ষমতা দিলাম তখন তো আমরা ওনার কাছে বেশি আশা করেছিলাম, কিন্তু 1 মাসে কি আমরা সেরকম দৃশ্যমান দেখেছিলাম? মোটেই না, মোটেই না। দৃশ্যমানটা যদি আমরা দেখতাম তাহলে হয়তো বা আমরা আজকে এই প্রসঙ্গগুলো আসতো না। তার আগেও না, উনি নোবেল প্রাইজে যখন হ্যান্ডেল করতেন বিষয়টা, এক্স্যাক্টলি উনি গ্রামীণের চালানোর চেয়ারম্যানরা ওয়ারেভার উনি যখন ছিলেন দেশে, যখন 15 বছর ধরে হাসিনা অত্যাচার অনাচার করছিলেন, তখন কিন্তু উনি কোনো স্পষ্ট কোনো প্রতিবাদ করেন নাই। উনি কিন্তু ওনার গ্রামীণ চালিয়ে গেছেন। হাসিনার পরহিংসা কি বলে এটাকে, কি বলে, জেলাসির কারণে হাসিনা তার বিরুদ্ধে মামলা টামলা দিয়ে তাকে এইগুলো করেছে। উনি 160টা না কতগুলো মামলা খেয়েছেন, কিন্তু হাসিনার যেই জেলাসির কারণে, প্রতিহিংসার কারণে। কিন্তু দেশকে নিয়ে কোনো মন্তব্য করার কারণে, দেশকে নিয়ে জনতার পাশে দাঁড়ানোর কারণে কিন্তু মামলাগুলো খান নাই উনি। এবং দেশের অনেক দুঃসময়, যাই হোক সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই না। আলোচনা যেটা করতে চাই যে আরেকটা দৃশ্যমান আমরা মাঠে যেটা দেখতে পাচ্ছি যে জামাত বিএনপির মধ্যে একটা দ্বন্দ্ব। তারপরে আপনি নিশ্চয়ই দেখেছেন হাসনাত আব্দুল্লাহ, উনি তারেক রহমানকে নিয়ে মানে একটু উল্টাপাল্টা কথা বলছেন আর কি, হেও করার মতো। তো এই জিনিসগুলো কি আসলে কি মানে এটাও কি একটা প্ল্যানের অংশ নাকি, যে মাঠে জামাত বিএনপি, বৈষম্য বিরোধী ছাত্র, এদের মধ্যে একটা দ্বন্দ্ব লাগিয়ে তারা তাদের কাজগুলো করে নেবে? 100%। আমি প্রথমে একটু ব্যাখ্যা করতে হয়, আজকের জামাতটা কে, আজকের বিএনপিটা কে? স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারত মিলে কিন্তু আমাদের দেশটাকে, অর্থনীতিটাকে, দেশটাকে ধ্বংস করে নাই, প্রতিটা প্রতিষ্ঠানকেই শুধু ধ্বংস করে নাই, রাজনৈতিক দলগুলোকেও ধ্বংস করে দিয়েছে। জামাতকে ধ্বংস করেছে ক্ষমতায় এসেই জামাতের সকল নেতাকে ফাঁসি দিয়ে, অন্যায়ভাবে ফাঁসি দিয়ে। তারা কিন্তু জামাতের থিঙ্ক ট্যাঙ্ক ছিল। এই বর্তমানে ডক্টর শফিক আছেন না, ওনারা এক এক সময় এক এক কথাবার্তা বলেন। দে আর নোবডি, কোনো থিঙ্ক করার ক্ষমতা নাই ওনাদের। দে আর নট দি থিঙ্ক ট্যাঙ্ক। তো ওনারা হচ্ছে এখন একবার এইদিকে যায়, একবার কি বলে আওয়ামী লীগকে মাফ করে দেয়, একবার ভারতের সাথে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয়। ওনারা যে আসলে কি চান, ওনাদের যে একটা নীতি থাকা উচিত একটা দল হিসাবে, একটা মানুষের তো একটা নীতি ছাড়া, একটা 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 যে কোনো জিনিসের, একটা ব্যক্তি হোক, একটা গাড়ি হোক, একটা যান হোক, তার তো একটা ডেস্টিনেশন থাকতে হবে, তার একটা অবজেক্টিভ থাকতে হবে, তার সকল কাজ হবে সেই অবজেক্টিভকে ঘিরে। কিন্তু তেমনি ভাবে একটা দলের তো একটা নীতি থাকতে হবে। জামাতের ওনারা নাকি শক্ত বিরোধী দল হতে চান, বিএনপি যদি আমি ওদিকে পরে আসছি। প্রথমে হচ্ছে আমি আগে বুঝতে হবে দুইটা দলের অবস্থানটা, বর্তমান অবস্থানটা, নাহলে কিন্তু আমার পরের কথাগুলো বোঝা যাবে না। জামাতের যে শক্তিটা ছিল, ভারত সবসময় ভয় পেত যে জামাত যতদিন থাকবে বাংলাদেশের সক্রিয় এবং শক্তিশালী সংঘবদ্ধ থাকবে, বাংলাদেশ দখল করা তাদের পক্ষে রীতিমতো অসম্ভব। আরেকটা হচ্ছে দেশপ্রেমিক সেনাবাহিনী যদি থাকে, বাংলাদেশ দখল করা অসম্ভব। দেশপ্রেমিক সেনাবাহিনীটাকে 2009 সালে ধ্বংস করে শেষ করে দিয়েছে। দেশপ্রেমটাকে এখন শুধু একটা ছবির ফ্রেমে নিয়ে গেছে, ওই দেয়ালের মাঝখানে ছবি দেশপ্রেমটা এখন। আর জামাতের দেশপ্রেম, ওই যে জামাতের নেতাদেরকে, তারা হচ্ছে জেনুইন চিন্তাবিদ, একদম সাচ্চা দেশপ্রেমিক ছিল, এবং দে ওয়ার নলেজেবল। তাদের ইন্টারন্যাশনাল কানেকশন ছিল সব জায়গায়, বিভিন্ন দেশের সাথে। আপনি টার্কি বলেন, ইরান বলেন, অনেক বড় বড় নেতাদের সাথে তাদের কানেকশন ছিল। এদেরকে সব হত্যা করে দিয়ে জামাতকে ধ্বংস করে ফেলা হয়েছে অনেক। এখন যে জামাতকে দেখছেন, এরা হচ্ছে উচ্ছিষ্ট, খাস বাংলায় বললাম, এরা হচ্ছে উচ্ছিষ্ট। উচ্ছিষ্ট মানে কি? খাবার ভালোগুলা খেয়ে ফেলে, যেটা খাবার খাওয়া যাচ্ছে না ফেলে দিচ্ছে ঝুটা, এই জামাতের অবস্থা হচ্ছে এইটা, উচ্ছিষ্ট খাবার। বিএনপির অবস্থায় আসে, বিএনপির দলের উপরের দিকে, বিএনপির নিচের লেভেলের কর্মীরা, এরা বহু সাফার করেছে, 15টা বছর ভীষণ কষ্ট করেছে। যার বার প্রায় আমি লাইভেই বলেছি, ধানে খেতে ঘুমিয়ে মামলা মোকদ্দমা খেয়ে বাসায় 15 বছর ধরে থাকতে পারে নাই, ভাই বোন মা বাপ মারা গেছে, দাফন কাফনে যেতে পারে নাই, বহু কষ্ট করেছে। নেতারা আলামে ছিল, নেতারা ফুর্তিতে ছিল, নেতারা আওয়ামী লীগের সাথে রাত্রে চিয়ার্স করেছে, আবার চিয়ার্স করতে করতে ছেলে মেয়েকে রাত্রে বিয়ে দিয়ে বিআই হয়েছে। আরে আপনি ক্ষমতায় যান, আপনি ক্ষমতায় যাই, আওয়ামী লীগ যাক, বিএনপি যাক, আমরাই তো। আবার বিএনপির নেতা বিদেশে বসে, দলের মাঝখানে কি হচ্ছে, দলের কোন নেতা মির্জাফর, কোন নেতা ভারতের রয়ের এজেন্ট, কোন নেতা আওয়ামী লীগের এজেন্ট, উনি বেখবর, কোনো খবরই নাই।
ওনার আশেপাশে বসা সমস্ত অশিক্ষিত লোকজন একটা ভালো অ্যাডভাইজার রাখে নাই। এই জন্য একটু আগে বলে দিলাম, মাহমুদুর রহমানের মতো জ্ঞানী ব্যক্তির, দেশপ্রেমিক ব্যক্তির উপদেশ তো নিবে না। ওনার পাশে মাহমুদুর রহমানের মতো ব্যক্তি দেখবেন না। যেই দিন মাহমুদুর রহমানের মতো ব্যক্তিকে বিএনপির নেতার পাশে বসা দেখবেন, সেই দিন বলেন আল্লাহ আল্লাহ মাহমুদিন, তুমি আমাদের দোয়া কবুল করছো। তাহলে বোধ এই মানুষটার পরিবর্তন আসছে এবং দলটারও পরিবর্তন আসবে। কিন্তু যত চোর বাটপার যদি বসা থাকে নেতার পাশে, যে দল গঠন করতে পারে নাই, আমি গতকালকে দেখলাম, আরে বাপ রে বাপ, হাসিনার পতনের গত 15টা বছর হাসিনা পতনের ডাক না দিয়ে কোথায় বারবার বলছি আপনারা এক দফা হাসিনার গদি ছাড়, হাসিনার পতনের এক দফা দাবি নিয়ে আসেন। বাটপার গুলা সবসময় 15, 20, 30 দফা দাবি নিয়ে আসে লম্বা লিস্ট করে, সন্ধ্যার সময় বিরাট বড় কাজ করলাম, দেশ উদ্ধার করলাম, সবার মাঝখানে আশা জুগিয়ে মাঠে নামিয়ে আবার কত বড় ফাজিল। 28 অক্টোবর 28 অক্টোবর কত বড় ফাজিল, আবার কতটুকু উইক। আবার আওয়ামী লীগের পুলিশের অনুমতি নেই, নয়াপল্টনে ভাষণ করবে না, তাদের অন্য কোথাও ভাষণ করবে। আরে বিপ্লব কি যদি অনুমতি নিয়ে আন্দোলন করতে হয়, তাহলে আবার কিসের বিপ্লব? সরকার পতন ঘটাবে কোথায়? এটা তো বহু বছর ধরে বলছি আমি। এবং তারা 25-22 দফা দিয়ে যায়। কালকে দেখলাম আবার, আরে বাপরে বাপ, রাষ্ট্র গঠনের নীতিমালা দিয়ে গেল, দীর্ঘ নীতিমালা। বাংলাদেশের 53 বছরে যেই পরিমাণ নীতিমালা আছে, একটা জিনিস বুঝতে হবে, বাংলাদেশে এমন আইনও আছে যে মুরগিকে উল্টা করে ধরলে অ্যানিমাল ক্রুয়েলটিতে তার সাজা হবে। আমি বুঝাচ্ছি জিনিসটা বুঝতে হবে। বাংলাদেশে এহেন কোনো আইন নাই যে নাই, কিন্তু বাংলাদেশের আইন বইয়ে আছে, কিন্তু আইনের ইমপ্লিমেন্টেশন বা প্রয়োগ নাই। দ্যাট ইজ দি প্রবলেম। আমাদের দেশে নীতিমালা আছে ভুরি ভুরি, বিএনপির নেতাদের দেশে নতুন করে নীতিমালা দেওয়ার প্রয়োজন নাই। আর নীতিমালায় কিন্তু দেশের সংস্করণ হবে না। আপনি দেশের নীতিমালার এইসব বুলশিট না করে আপনি নিজের দলের নীতিমালা তৈরি করেন, নিজের দল সংস্করণ করেন। কারণ আপনার দেশের নিজের দল সংস্করণ না করতে পারলে আপনি জাতীয় সংস্করণে কোনো ভূমিকা রাখতে পারবেন না। হ্যাভিং সেড দ্যাট, এখন আসি, দুইটা দলেই দেশের এরকম ক্রান্তি লগ্নে দে শুড বি ম্যাচিউরড। বাচ্চাদের মতো ব্যবহার করা তাদের এখন মানায় না। কারণ এটা রয়েরই খেলা, বাংলাদেশ যেন জামাত আর বিএনপি যেন এক না হতে পারে। আর এটা এক হওয়ার জন্য কিন্তু যদিও রয়ের বেশি পরিশ্রম করতে হয় না, কারণ বিএনপি কোনোদিনই জামাতের সাথে হ্যান্ডশেক করে নাই। আর বিএনপি সবসময় জামাতকে দূরে ঠেলে দিয়েছে বলেই তারা আওয়ামী লীগের কাছে গেছে। যদিও এটা লজ্জাজনক, তারা যদি ধর্মের পরিচয় দিয়ে জামাত করে, তাহলে আওয়ামী লীগের কাছে গেলে কিন্তু তাদের ইমান মাটিতে পড়ে যায়, একদম ধ্বংস হয়ে যায়, ইমান ধ্বংস হয়ে যায়। যারা মুসলিম হত্যা করতে পারে, যারা মানব হত্যা করতে পারে, যেখানে আল্লাহ কোরআনে বলেছেন একজন মানবকে হত্যা করে, সেই হিন্দু হোক, খ্রিস্টান হোক, বৌদ্ধ হোক, একজন মানবকে হত্যা করা মানে হচ্ছে সকল মানব জাতিকে হত্যা করা। সেইখানে স্বৈরাচারী শেখ হাসিনা এবং ভারতের এত হাজার হাজার মানুষ হত্যা করলো, সেই রকম একটা দলের সাথে যেই তথাকথিত ইসলামিক দল হাত মিলাবে, তাদের ইমানের ঠিক নাই। যেখানে আর যার ইমানের ঠিক নাই তাকে অনুসরণ করার ঠিক নাই। মানে এটা কেন বলছেন? উনি মাফ করে দিয়েছে ওই জন্য? হ্যাঁ, মাফ করার আপনি কি? মানুষ মারলো, মায়ের বুক খালি করলো, বাবার বুক খালি করলো। এখন উনি তো বলেছে যে বিচার হোক, কিন্তু আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমাদের দলের প্রতি যে অন্যায় হয়েছে, সেটার জন্য মাফ করে দিয়েছে। আপনার এতগুলো প্রোগ্রামে তো আসছি, আমার প্রতি আমি কথা বলার পর থেকে আমার প্রতি যে অন্যায় হয়েছে, আমার ভাই বোন যে সাফার করেছে, আমি কোনো সময় ঢালাও করে কোনো লাইভে বলেছি? আমি কিভাবে চলছি, আমি কিভাবে চলি, আমার ভাই বোনরা কিভাবে কান্নাকাটি করে, আমি কোনোদিন বলেছি? আমি কোনোদিন বলি নাই। আমি কারোর কাছে এখন পর্যন্ত বাংলাদেশের কারোর কাছে বলেছি, এই সরকার পরিবর্তনের পরেও কারোর কাছে বলেছি যে আমার এই উপকারটা করেন, সেই উপকারটা করেন? আমার কাছে মানুষ আসছে, বিমানে বাংলাদেশের চেয়ারম্যান নিয়োগ হয়েছে, আমার আত্মীয়, আমার কাছে একজন আসছে সুবিধা পাওয়ার জন্য। আমি সাথে সাথে ভদ্রভাবে তাকে বলে দিয়েছি আমি সেই লোক না, আমি সেই লোক না, আমার কাছে স্বজনপ্রীতি নাই। আমি যদি আমার মাধ্যমে আমার রেকমেন্ডেশনে যদি আমি 1 পয়সা নাও খাই, কিন্তু আমার রেকমেন্ডেশনে যদি আরেকজন পয়সা খায়, তাতেও আমার বদনাম হয়ে যাবে। এন্ড আই ক্যানট ডু দ্যাট। কারণ বাংলাদেশের মানুষের ভালোবাসা এবং আস্থা নিয়ে আমি এখানে কথা বলি, যার ফলে আমি নিজেকে কলঙ্কিত করতে পারি না। আমি তো বলি নাই তো উনাদের নিজের উপর কি অত্যাচার হয়েছে, মাফ করেন, আপনি আল্লাহর কাছে দোয়া করেন, নামাজ যায় নামাজের আল্লাহর কাছে দোয়া করেন, জনগণের সামনে এসে ভণ্ডামি করার দরকার নাই। তো বিএনপি এবং জামাত দুজনেরই দোষ আছে। তারা দে আর ইনাফ টু ডিস্ট্রয় দেমসেলভস।
নিজেদেরকে ধ্বংস করার জন্য তারাই তাদের ইম্যাচুরিটি এবং অযোগ্যতা যথেষ্ট, তার মাঝখানে রত। তারপরেও কি ইয়ে করতে পারবে যে ছাত্র আন্দোলনের যারা আন্দোলনকারী বা সমন্বয়ক তারা কি বিএনপি কে কটূক্তি করতে পারে, মানে না, হাস্যরস বা আচ্ছা আমি আসছি। নেতাদের নিয়ে এরকম মন্তব্য ছাত্র করতে নেতা পারে? যারা সরকারে বসেছে, একটা জিনিস মনে রাখতে হবে, দে আর নো মোর বিপ্লবী। যারা সরকারে বসেছে তারা কিন্তু সরকারের জনগণের বেতন পাচ্ছে, তার মানে কি তারা জনগণের চাকর। মাইন্ড বাই ওয়ার্ড। ডক্টর মোহাম্মদ ইউনূস থেকে আরম্ভ করে উনি বেতন নেই কেন না নাকি, যে পদটায় বসেছেন এটা হচ্ছে জনগণকে সার্ভিস দেওয়ার পদ। আর বাকি যারা যতগুলো সুযোগ সুবিধা, বেতন এবং সুযোগ সুবিধা নিচ্ছে, এভরিবডি ইজ জনগণের চাকর। তাদেরকে, এই উপদেষ্টাদেরকে জনগণকে স্যার বলে ডাকার কথা। জনগণই কিন্তু তাদের স্যার, এই উপদেষ্টারা জনগণের স্যার নয়। যতদিন আমার কথাগুলা মানুষ না বুঝতে পারবে ততদিন কোনোদিনই বাংলাদেশের কি বলে স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গণতন্ত্র শক্তিশালী হবে না কোনোদিনই।